সুন্দর দিনের সূচনা। কাকঢাকা ভোরেতে খান বাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে আছে অদূরে ঘঙ্গিও খান কাজের লোকদের দিয়ে বাগানটা পরিষ্কার করাচ্ছে। কাল বাড়িতে মেজবান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খান বাড়ির বাগানটা বলতে গেলে ঘঙ্গিও খানের তদারকিতেই গড়া, সেজন্য এসবের দেখাশোনা তিনিই করে থাকেন। সময় তখন সকাল 5:02। খান বাড়ির সকলেই ঘুমিয়ে আছে, অথচ তি জেগে আছে। নতুন পরিবেশ হওয়াতে তীর চোখে ঘুম নেই 2 রাত ধরে। আশেপাশে 2-4টা কাজের লোক ছাড়া তেমন কাউকেই দেখা যাচ্ছে না। তি গায়ের ওনাটা টেনে চাদরের মতন করে জড়ালো। হালকা পাতলা শীতের আভাস, কুয়াশার শিশির কণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। তি মাথায় ঘুমটা টেনে সামনে এগোলো। ঘঙ্গিও খানের পাশে দাঁড়াতে কারো উপস্থিতি টের পেয়ে যায় সে। আমি আপনাকে সাহায্য করি দাদা ভাই। ঘঙ্গিও খান একটু হাসলো। থেকে বরাবরই তার খুব ভাল লাগে, বলতে গেলে তির সাথে ওনার ভাবমূর্তি সহজে মিলে যায়। ওর সাথে কথা বলেও সে মজা পায়, সেজন্য থেকে আপাতত নিজের পছন্দের লিস্টে রেখেছেন উনি। আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে না, আপনি মেহমানদের দিয়ে কাজ করালে ভালো দেখাবে না। তার থেকে বরং তুমি আমার সাথে সঙ্গ দিতে পারো, কাজ না হয় ওনারাই করলো, কি বলো, দিবে সঙ্গ? তি স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি জানালো। তির সাথে ঘঙ্গিও খানের কথা চললো বেশ সময় ধরে। এরই মাঝে কোত্থেকে যেন জাঙ্কুক চলে আসলো। জাঙ্কুক এসে সোজা তীর পাশে দাঁড়িয়ে পড়লো। ঘঙ্গিও খান তখন ঝুঁকে কাজের লোকদের কাজের নির্দেশনা দিচ্ছিল। তীর মনোযোগ তো সেখানেই ছিল। হঠাৎ জাঙ্কুক এসে তীর কাঁধে হাত রাখতে তীর চমকে ওঠে, পাশে তাকায়। জাঙ্কুককে নিজের পাশে দেখি তৎক্ষণাৎ ভয়ের তো চোখ ঘুরিয়ে তাড়াতাড়ি ঘঙ্গিও খানের দিকে তাকায়। ঘঙ্গিও খান তখনও নিজের কাজে ডুবে আছে। জাঙ্কুককে লক্ষ্য করেন তিনি। এই মুহূর্তে আশেপাশে ভয়ের তো চোখে তাকায়। তার কাঁধে যে জাঙ্কুক হাত রেখেছে এটা কেউ দেখেছে কিনা লক্ষ্য করে। এরপর জাঙ্কুকের হাতটা ছাড়িয়ে নিতে নেয়। জাঙ্কুক শক্তপোক্ত হাতে তীর কাঠটা আবারও জড়িয়ে ধরে কপাল কুঁচকে তীর দিকে তাকায়। কি সমস্যা, এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। জাঙ্কুকের কথায় তীর চুপসে যাওয়া বেলুনের মতো চুপ হয়ে গেল মুহূর্তে। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো ঘঙ্গিও খানের দিকে। তিনি জাঙ্কুকের কণ্ঠস্বর শুনে ঘাড় বেঁকিয়ে পিছনে তাকায়। জাঙ্কুককে তীর কাঠ জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য নয় মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। যে জাঙ্কুককে মেয়েদের সাথে কথা বলতে দেখা যায়নি কখনো, সেই জাঙ্কুক কিনা এই মুহূর্তে কোনো মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যি আশ্চর্য। ঘঙ্গিও খান আশ্চর্য সাথে সাথে জাঙ্কুকের প্রতি সন্দেহান দৃষ্টি প্রকাশ করলো, অথচ জাঙ্কুক ঘঙ্গিও খানের সেই সন্দেহান দৃষ্টিকে উপেক্ষা করলো। এক হাতে তীর কাঠ জড়িয়ে অন্য হাতে ধোয়াটা কফির মুখে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙের টি শার্ট আর ট্রাউজার পরা, তেও কালো রঙের সুতির জামা জড়িয়ে আছে। ঘঙ্গিও খান দুজনকে পরখ করলো জহিরি দৃষ্টিতে। দাদা নাতির মাঝখানে পড়ে তে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ঘঙ্গিও খান নিশ্চয় ওদের দুজনকে জিজ্ঞাসাবাদ করবে। ওদিকে জাঙ্কুক তো এদের উত্তর দিতে বসেই আছে, মুখের উপর ঠাস ঠাস করে বলে দেবে দুজনের মধ্যকার সম্পর্কের কথা। ওদিকে ঘঙ্গিও খান সবটা জেনে বাড়ির সবাইকে বলে দেবে। আয়ু আজকেও এখানে আছে, তের পরিবারের কানেও খবরটা পৌঁছে যাবে। তখন কি হবে সেই ভয়তে শরীর মৃদু কম্পন দিয়ে ওঠে। জাঙ্কুক ব্যাপারটা ভালোই বুঝতে পেরেছে, থেকে আরো শক্ত করে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে ভরসার জন্য। ঘঙ্গিও খান জাঙ্কুক আর থেকে একত্রে দেখে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না। কিরে, তুই ওর কাঁধে হাত রেখেছিস কেন? ঘঙ্গিও খানের কথায় জাঙ্কুকের সোজা সাপটা উত্তর তক্ষুনি দিয়ে দেয়। আগে নেই তীর কাঁধে হাত রেখে কফির মগে চুমুক দিতে দিতে উত্তর দেয়, হাত রাখার জায়গা পাচ্ছিলাম না তাই। জাঙ্কুকের কথায় খেপে যাওয়ার মতো টেনে থেকে নিজের পাশে দাঁড় করলো ঘঙ্গিও। তোর হাত তোর পকেটে রাখ, নয়তো কেটে ফেলে দে। তারপর মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়ে? কে মেয়ে? কাকে বলছো তুমি? ঘঙ্গিও খানের কথায় জাঙ্কুক তীব্র দৃষ্টিতে তাকালো না থেকে। এমন একটা ভাব যেন এখানে কোনো মেয়ে বলতে কিচ্ছু নেই। হেয়ালি করছিস আমার সাথে? তোর থেকে মেয়ে মনে হয় না? না, ওকে তো আমার মেয়ে মনে হয় না। তাহলে কি মনে হয়? কেন, আমার বউ। জাঙ্কুকের সোজা সাপটা কথায় তীর থতমত খেয়ে বসে পড়লো। ভয়ে জড়সড় হয়ে ঘঙ্গিও খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। জাঙ্কুক যে ঠাস ঠাস উত্তর দেবে সেটাতে আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এইভাবে যে বলে দেবে সেটা বোঝেনি। এখন কি হবে এই ভয়ের কলিজা ঢিপ ঢিপ করছে। অথচ জাঙ্কুকের বলা সত্যি কথাটা ঘঙ্গিও খান বিশ্বাসই করলো না। ওনার মনে হলো জাঙ্কুক ওনার সাথে হেয়ালি করছে। জাঙ্কুক পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নিবে, তাও নারী বিদ্বেষী ছেলে হয়ে, সেটা মূলত ঘঙ্গিও খানের ধারণাতেও ছিল না। তোর কপালে এত সুন্দর বউ জুটবে না রে, তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল কালার বউ না পেলে সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার করে দেবো। তারপরে তুই এত সুন্দরী বউ পাবি না, কনফার্ম। ঘঙ্গিও খানকে জাঙ্কুকের কথায় বিশ্বাস করতে না দেখে তে মনে সাহস পেল। ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিক হলো কিছুটা। ওদিকে জাঙ্কুক ঘঙ্গিও খানের বলা লাল কালার বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারলো না। লাল বউ কি দাদা ভাই? তুমি লাল বউ চিনো না? আচ্ছা ঠিক আছে, এসব লাল বউ না চেনেই ভালো। তুমি ভালো মেয়ে এই জন্যই চেনো না। এইগুলো হচ্ছে টপ সিক্রেট, বুঝছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা যায়। লাল বউ ওর মতো বুড়া মানুষের জন্য। ওই বুড়া বয়সে বউ কই পাবে, এজন্য ওর জন্য লাল বউ, ঠিক আছে?
গঙ্গীয় খানের কথায় তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকায়। তার স্বামী বুড়ো অসম্ভব, তার স্বামী কত সুন্দর মাশাআল্লাহ, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা হয়। বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মধ্যে, কোনো দিক থেকে কমতি নেই, যেমন লম্বা তেমন ফিটনেস, কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বাচনভঙ্গি সবকিছুই অদ্ভুত অসাধারণ তের স্বামী। যেখানে তের স্বামীকে বুড়া বলা মানে হাস্যকর কিছু শোনা। জাঙ্কুক গঙ্গীয় খানের কথা তেমন একটা পাত্তা দিল না। তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই, মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। তুই কি আমাকে ইনডিরেক্টলি বুড়া বললি জাঙ্কুক? না, ডিরেক্টলি বললাম। কি আমি বুড়ো? বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। কথাটা বলে গঙ্গীয় খান রেগে মেকি সামনের দিকে হাঁটা ধরলো, মূলত কথায় না পারলে চলে যাওয়া স্বাভাবিক ওনার জন্য। অজ্ঞাততেই গঙ্গীয় খানের যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইলো জাঙ্কুকের থেকে। তে এক কদম বাড়াতেই জাঙ্কুকের বাহু চেপে কাছে নিয়ে আসে। কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম আসলেন না কেন? জাঙ্কুকের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নত মস্তিষ্কের হয়ে গেল। তে উত্তর না করে সোজা জাঙ্কুকের পায়ের দিকে তাকিয়ে রইল। মদতের ভাবনা জাঙ্কুক বুঝতে পারলো। থুতনি চেপে মুখটা উপরে তুলল। তের মুখশ্রীতে দৃষ্টি বোলাতেই চোখে পড়লো তের ঠোঁটের কাটা দাগটা। তের থুতনি ছেড়ে কাটা ঠোঁটে বৃদ্ধাঙ্গুলে চেপে ধরতে তে চোখ মুখ খেচে বন্ধ করে নেয়। তে ব্যথা পাচ্ছে, তবে মুখ দিয়ে একবারও উফ শব্দটুকু করলো না, বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতে লজ্জায় সিটিয়ে গেল নত মস্তিষ্কে। জাঙ্কুক থেকে কিছু বলতে গিয়ে পাশে তাকালো। অল্প দূরত্বে একজন মালিককে দেখা গেল বাগানে কাজ করছে। ওদিকে গঙ্গীয় খান বাড়ির ভেতরে দিকটায় যাচ্ছেন। আপাতত আশেপাশে কেউ নেই তাদের প্রাইভেসি নষ্ট করার মতো। জাঙ্কুক হাতের কফির মগটা একটা মালিককে ডেকে দিয়ে দেয়। এরপর সেই মালিকটা জাঙ্কুকের কথায় কফির মগটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আশেপাশের পরিবেশটা বেশ শান্ত আর প্রেমময়। জাঙ্কুক হাত বাড়িয়ে পুনরায় তের মুখটা উপরে তুলে নেয়, ঠোঁটের কাঁচা জায়গায় আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। এসব দাগ রোজ হবে, অভ্যাস করে নাও। রাতে রুমে আসুনি কেন? ডেকেছিলাম না? তের লজ্জায় একদম চুপসে আছে, কোনো উত্তর নেই তার মুখে। কিছু প্রশ্ন করেছি আমি, উত্তর কোথায়? এমনি যায়নি। কোনটা এমনি ম্যাডাম বলেন শুনি? আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন, অথচ আমার রুমে আসতে চান না। তো আসতেন রাতে আমার রুমে, তখন আমিও না হয় মনোযোগ দিয়ে চেক করাতাম আপনাকে মেশিন চলে নাকি অচল। জাঙ্কুকের ইঙ্গিতমূলক কথাটাতে বুঝতে পারলো না, যেহেতু তে জাঙ্কুককে কোনো মেসেজ করেনি, মেসেজের কথাগুলো সুজি লিখেছিল, তাই তের কোনো ধারণাতেও নেই। জাঙ্কুকের কথার পেঁচে তের মনে হলো জাঙ্কুক কোনো যান্ত্রিক মেশিন দেখাতে থেকে ডেকেছিল রাতে, তাই তে স্বাভাবিকের ন্যায় জাঙ্কুককে বোকার মতো প্রশ্ন করে, আচ্ছা আপনি আমাকে রাতে মেশিন দেখাতে ডেকেছিলেন, তা ওটা কিসের মেশিন? তে কথা জাঙ্কুক বুঝতে পারলো তে জাঙ্কুকের কথার যথাযথ অর্থ বোঝেনি। আমার রুমে চলেন, দেখাই দেই কিসের মেশিন। না আমি যাব না, আপনি যান, বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে সবাই। তে কথায় জাঙ্কুক তের থুতনি চেপে কাছে টেনে আনে। লোক দেখানো নাটক আমার একদম পছন্দ না ম্যাডাম। আর না, আপনি এসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আসি নাই আমি, আপনাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার থেকে আপনি আমার সাথে থাকবেন ঢাকায়। দুই পরিবারের আজকে জানাজানির পাট চুকিয়ে ফেলবো, তারপর কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয় না। কারো খেয়ে পড়ে বাঁচি না আমি, আর না কারো ধার ধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথেই থাকবে, এটাই শেষ। আর যদি দুই পরিবারে কেউ নাটক করে আমাদের মানতে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত সমস্যা হবে। আমি কাউকে তেল মারতে যাব না, আর না বউ ছাড়া আর থাকতে পারবো আমি। প্লিজ এখন জানাবেন না কাউকে, আর কয়েকটা দিন যাক না, তারপর না হয় সবাই জানানো। জাস্ট শাট আপ তে। জাঙ্কুকের ধমক এতে চুপসে গেল। চুপ থেকে নীরবে সবকিছু জাঙ্কুকের হাতেই ছেড়ে দিল। জাঙ্কুক যা করবে দুজনের ভালোর জন্যই করবে, এরপর যা হবে দেখা যাবে। জাঙ্কুক যেহেতু তের পাশে আছে, এখানে তের কোনো ভয় নেই। আল্লাহ ভরসা করে সবকিছুর জন্য তে মনে মনে প্রস্তুত হলো। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, আপনার কথাই মেনে চলবো এরপর থেকে। তারপরও এই বয়সে আপনি এইভাবে দাঁতে দাঁত পিষবেন না প্লিজ। এই শেষ বয়সে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে আপনাকে একদম ভালো দেখাবে না। তীর কথা হেতে লেবুগুনে জ্বলে উঠলো জাঙ্কুক। গঙ্গীয় খান বুড়ো বলায় এতক্ষণ গায়ে মাখেনি, কিন্তু বউয়ের মুখে এই কথাগুলো শুনে জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। আরে আরে হাইপার হবেন না প্লিজ, এই বয়সে প্রেশার হাই হয়ে গেলে সমস্যা হবে। কুল কুল। সকাল 9:15। খানবাড়ির ড্রয়িং রুম ভরপুর মেহমানে। কাল যে বা যারা খানবাড়ির মেজবানি অনুষ্ঠানে এসেছিল সেসব আত্মীয়দের এক ভাগ রাতেই চলে গেছে, বাকি এক ভাগ রয়ে গেছে। তাদের মধ্যে প্রায় সকলেই আজকে সকালে বিদায় নেবে। এদের মধ্যে তিয়াও আছে। তিয়া আর জিমিরা দুজনই আজকে মুরাদপুরে নিজের বাসায় ফিরে যাবে। বিকেল থেকে দুজনের কোচিং আছে। 12টা নাগাদ জংসু গিয়ে দুজনকে দিয়ে আসবে। মেহমান সদস্যদের প্রায় সকলে নাস্তা করে নিয়েছে ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরা সেখানে উপস্থিত আছে। চোখের পলকে উপস্থিত সদস্য
সদস্যদের মাঝে বিশাল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল জাঙ্কুক আর লিসার বিয়ে নিয়ে। দুজনেরই বয়স হয়ে গেছে, সময় হতে হতে দুজনের বিয়ে দেওয়া দরকার প্রস্তাব দিল লিসার পরিবার। এতে সবাই সহমত পোষণ করলো শুধুমাত্র ঘংইও খান বাদে। নিরুদ্দেশ ঘংইও খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। ভাবখানা এমন যে মহিলাদের আলোচনা মিটিং এ সে কিছুই শোনেনি, কিছুই জানে না সে, অথচ নিজের দুই কান খোলা রেখে টিভির দিকে তাকিয়ে আছে সে। টিভিতে শুধু বাহানা, এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছেন না, নীরবতা পালন করছেন তার জন্য। তাছাড়াও আজকাল জাঙ্কুকের মতিগতি তার কাছে ভালো ঠেকছে না। জাঙ্কুক যে বিয়েটা করবে না উনি ভালো করে জানেন, সেজন্য আপাতত তার স্ত্রীর সাথে আলোচনায় ঢুকতে চাচ্ছে না সে। জাঙ্কুকের বিয়ের ব্যাপারে ওনার স্ত্রীকে বাধা দিলে সে শুনবে না, উল্টো তার সাথে রাগারাগি করবে, ঝগড়াঝাটি করবে। তার জন্য সে চুপ হয়ে আছে, যার বিয়ে সে দেখে নেবে। তাছাড়া ঘংইও খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিতি শূন্য, সঙ্গী ছাড়া এতগুলো মহিলাদের সাথে কথাতেও সে পারবে না। লিসার মা জিসু জাঙ্কুকের খালা হয়, বলতে গেলে জিনের ছোট বোন সে, অথচ জিনের থেকে জিসুর খানবাড়ির সাথে সম্পর্ক অনেক বেশি ভালো। সেক্ষেত্রে জাঙ্কুকের সাথে লিসার বিয়ে দেওয়াটা ওনার পুরনো ইচ্ছে ছিল। পরিবারের মধ্যে পূর্ব থেকে কথা হয়েছে, তবে সেবার জাঙ্কুক বিয়েটা পিছিয়ে দিয়েছিল। মেয়ে হিসেবে লিসাকে বেশ পছন্দ করে খানবাড়ির সকলেই। নম্র, ভদ্র আর মার্জিত ব্যবহার তার। জাঙ্কুকের পাশে দাঁড়ালে লিসাকে বেশ ভালোই মানায়। ভেবেছিলাম জংসুকের বিয়ের আগে জাঙ্কুককে বিয়ে করাবো, কিন্তু এই ছেলের জেদের কারণে হলোটা কোথায়। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়বো না, দরকার পড়লে নামজুন জিন দুজনকে দিয়ে জাঙ্কুককে রাজি করাবো, তারপর খুব জলদি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিব। জাঙ্কুকের দাদি কথা শুনে লিসা নত মস্তিষ্কে লাজুক হাসলো। জংসুকের মা জিহো উঠে গিয়ে লিসার পাশে বসে। আজকে জাঙ্কুকের সাথে বিয়ে ব্যাপারে কথা বলতে হবে। দুজনের এঙ্গেজমেন্টের তারিখ আগামী মাসে নির্ধারণ করে ফেলি, কি বলো জিহো? আপনি যেটা ভালো মনে করবেন ফুপি, আমার তো সব দিক দিয়ে অনুমতি আছে। বেশ, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে মিষ্টি মুখটা করে ফেলি সবাই, কি বলো? জংসুকের বউ আয়ু, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো সবার জন্য। জি নানু মা, যাচ্ছি আমি। বলতে বলতে আয়ু উঠে দাঁড়ায়। আয়ুর সাথে ইয়োনা চলে যায় কিচেন থেকে ট্রে করে মিষ্টি সাজিয়ে আনতে। নত মস্তিষ্কটি তখনও শরীর শক্ত করে বসে আছে। জিমি নাতির অবস্থা বুঝতে পেরে তের সাথে আরো চেপে বসলো, হাতের উপর হাত রাখলো। তুই চিন্তা করিস না তে, এসব বিয়েতে কিচ্ছু হবে না। জাঙ্কুক ভাই আছে না, সব ঠিক করে ফেলবে। সবাই তো আর জানে না জাঙ্কুক ভাই যে বিবাহিত, জানলে অবশ্যই লিসাপুর জায়গায় তুই বসে থাকতিস। জিমিনের কথা শেষ হতে না হতেই তের চোখের পানি টুপ করে পড়লো। জিমিনের হাতের উপর চমকে ওঠার মতো নত মস্তিষ্কে তাকিয়ে রইল। জিমিন প্লিজ কাঁদিস না তে, ধরা পড়ে যাবি। অন্তত জাঙ্কুক ভাইকে আসতে দে, ওনার ফ্যামিলির সাথে ওনাকেই কথা বলতে দে। তুই এই মুহূর্তে কাঁদলে সবাই সন্দেহ করবে। আয়ু আপু কিন্তু এখানেই আছে, সমস্যায় পড়ে যাবি তে, প্লিজ নিজেকে শক্ত রাখ। জিমিনের থেকে সান্ত্বনা দেওয়ার মাঝখানে জাঙ্কুককে দেখা গেল রেডি হয়ে নিচে নামতে। দেখেই বোঝা যাচ্ছে সে বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে, হয়তো নামজুন খানের সাথে কোথাও নির্বাচনের কাজে যাবে। জাঙ্কুক সবাইকে উপেক্ষা করে ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল। ড্রয়িং রুমে কে বা কারা আছে দেখার সে প্রয়োজন বোধ করলো না। ব্যস্ত জাঙ্কুককে চলে যেতে দেখে তাড়াহুড়ো করে পেছন থেকে তার দাদি ডাকলো তাকে। জাঙ্কুক দাঁড়া। স্বাভাবিকের ন্যায় জাঙ্কুক পেছন ঘুরে তাকালো। ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের ভিড় দেখে মুহূর্তে কপাল কুঁচকেলো সন্দেহে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাতে চোখে পড়লো লিসাকে জড়িয়ে তার দাদি আর ফুপিরা বসে আছে। জাঙ্কুকের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হয়ে গেল। সন্দেহটা সঠিকটা বুঝতে পেরে চোখের পলকে আশপাশটা পরখ করে নিল একবার। বাড়ির সকলকে একত্রে গোল মিটিং এ ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আশেপাশে থেকে খুঁজলো। জিমিনের পাশে থেকে নত মস্তিষ্কে বসে থাকতে দেখে জাঙ্কুক বুঝতে পারলো এতক্ষণে তার বউয়ের এক দফা কান্নাকাটি করা শেষ। এইটা হয়তো তার দ্বিতীয় রাউন্ড হতে পারে। এই তো একটু আগেই দুজন বাগানে ছিল, তখন জাঙ্কুক তার বউকে বুঝিয়েছিল সে আছে তার বউয়ের পাশে সব সময়, সব পরিস্থিতিতে। তারপরও কেন কোনো কিছু হলে এই মেয়ে মানুষের কান্নাকাটি করতে হয় সেটি জাঙ্কুক বুঝলো না। এত চোখের পানি ওরা কোথায় পায়? জাঙ্কুক তার উপর বিরক্ত হতে গিয়েও হতে পারলো না। একটা মাত্র বউ, তার অল্পতে বিরক্ত হওয়া যাবে না। আর তাছাড়া বউ তো তার বিরহে কান্না করছে, তাই না? তাহলে কাঁদুক। মাঝে মধ্যে স্বামীর জন্য এমন একটু একটু কাঁদলে জাঙ্কুকের শান্তিই লাগে। জাঙ্কুক বর্তমান পরিস্থিতি বুঝে চলে যাওয়ার তাড়াহুড়া দেখালো না, বরং স্থির হয়ে দাঁড়াতে দাঁড়াতে শার্টের বোতাম খুলে কোণে পর্যন্ত তুলে নিতে থাকে আর ছোট্ট করে উত্তর দেয়, বলো। জাঙ্কুককে দাঁড়াতে দেখি লিসা লাজুক হাসলো, মাথার ঘুমটা টেনে আরো একটু নিচে নামলো। কি রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই? আমি একটু বাইরে কাজে যাচ্ছিলাম। কেন? জাঙ্কুক একটু বিরক্ত নিয়ে কথাটা বললো। সিরিয়াস মোমেন্টে সিরিয়াস কথা বলা জাঙ্কুকের পছন্দ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা তার একদমই পছন্দ না। জাঙ্কুক বুঝতে পেরেছে তার দাদি তাকে কেন ডেকেছে। জাঙ্কুকও নিজের উত্তর নিয়ে প্রস্তুত আছে, কিন্তু প্রশ্নদাতা যদি প্রশ্ন করতে গিয়ে এত তালবাহানা করে তাহলে উত্তর করতে মজা পাবে না সে। পয়েন্টে আসো দাদি, কি চাও?
জাঙ্কুকের সরাসরি কথায় তার দাদি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। এর আগে যতবার জাঙ্কুকের বিয়ে নিয়ে কথা বলেছে ততবারই জাঙ্কুক রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এবার যদি এরকমটা হয় তাহলে তার ছেলে নামজুন খান খুব রেগে যাবে, কারণ সামনে তো ইলেকশন। এই মুহূর্তে জাঙ্কুকের প্রয়োজন নামজুনের খুব বেশি। আবার খান বাড়ির গুরুজন হিসেবে জাঙ্কুকের বিয়ের ব্যাপারটা তো ওনারে দেখা উচিত, তাই না? বাপ মার তো ছেলের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ছেলে বিয়ে করবে কিনা তারাও জানে না। ছেলের যে বয়স হয়েছে এটার দেখার প্রয়োজন দুজনের একজনও মনে করে না। সেজন্য তার দাদি সবসময় আগ বাড়িয়ে জাঙ্কুককে বিয়ের কথা নিয়ে টেনশন করায়। একটা 30 বছরের দামড়া ছেলে চোখের সামনে ঘুরছে বিয়ে না করে, অথচ এতে কারো মাথা ব্যথা নেই। আর থাকবেই বা কি করে? জাঙ্কুকের বাবা মায়ের সাংসারিক যে অবস্থা, এতে জাঙ্কুকে কি কখনো বিয়ে করতে মন চাইবে? জাঙ্কুকের বাবা মা তো দুজন ভালোবেসে বিয়ে করে আজ 15 বছর ধরে আলাদা থাকে। 15 বছর দুজনের একে অপরের চেহারা পর্যন্ত দেখে না। সংসার করবে তো দূরের কথা, এই নিয়ে কত ঝামেলা হলো। দুজনকে একত্রে করতে চাইলো কিন্তু কেউ রাজি হলো না। আবার কেউ কাউকে তালাকও দিবে না, সম্পর্ক ছিন্নও করবে না, দূরে থাকবে তারপরও এই সম্পর্কে থাকবে। এটা কেমন যুক্তি? কত বছর কত সময় উনি নামজুন আর জিনকে কতভাবে বুঝিয়েছে সব বলে একসাথে সংসার করার জন্য, কিন্তু কেউ মানেনি। ওর দাদি কত বলেছিল দুজনকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু তারা তাও করলো না। এর জন্য জাঙ্কুকের দাদি চায় জাঙ্কুক সুন্দর একটা সংসার করো। আসলে আমরা তোকে বিয়ে করাতে চাই। সেটা তো ভালো কথা, আমিও করতে চাই। সত্যি তুই করবি বিয়ে? তোমরা করাতে চাইলে করবো, সমস্যা কই? আমরা তোর জন্য মেয়েও ঠিক করে ফেলেছি। জিসু এবার নিজের মেয়েকে উঠিয়ে দাঁড় করে দেয় জাঙ্কুকের দাদির পাশে। জাঙ্কুকের দাদি এবার লিসার দিকে আঙুল তুলে বলে, আমরা তোর জন্য ওকে পছন্দ করেছি, তোর পছন্দ হয়নি কেন? আমি পছন্দ করলে কি বিয়ে কনফার্ম? জাঙ্কুকের দাদি খুশিতে সম্মতি দেয় তাড়াতাড়ি করে। জাঙ্কুকের কথায় ঘঙ্গিও খান জহিরের দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। ওনার ধারণা মতে এতক্ষণে জাঙ্কুকের প্রচন্ড রকমের রাগারাগির কথা ছিল, কিন্তু সেই জাঙ্কুক রাগারাগি না করে উল্টো বিয়ের জন্য আপোষে রাজি হয়ে যাচ্ছে দেখে ওনার সন্দেহ হচ্ছে প্রচন্ড। ঠিক আছে, তোমাদের পছন্দকেই আমি পছন্দ করলাম, তবে এটাই লাস্ট। বারবার কিন্তু মেয়ে পছন্দ করতে পারবো না আমি। না না, তোকে বারবার পছন্দ করতে হবে না, তুই একবার পছন্দ করলেই হবে। আমরা তোর পছন্দেই বিয়ে করাবো। জাঙ্কুক বাঁকা হেসে ওকে ডান বলে। কথাটা বলতে বলতে জাঙ্কুক তার দাদির পাশ কাটিয়ে সামনে গেল। উপস্থিত সবাই উৎসুক খুশি মুখে লিসার দিকে তাকিয়ে আছে। এই হয়তো জাঙ্কুক লিসাকে পছন্দ করবে। লিসা মাথার ঘোমটা টেনে তের সম্মুখে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে আছে। এরপর জাঙ্কুক এগিয়ে এসে লিসাকে পেরিয়ে সোফায় বসে থাকা তের হাত ধরে টেনে দাঁড় করালো। ধুতি চেপে তের মুখটা উপরে তুলে এদিক ওদিক ঘুরিয়ে মনোযোগ সহ দেখতে শুরু করলো। এই মেয়েকেই তো আমার জন্য তোমরা পছন্দ করেছো দাদি, তাই না? চেহারা তো ঠিকঠাকই লাগছে, খারাপ না, পছন্দ হওয়ার মতো। তবে বিনা কারণে চোখ থেকে একটু বেশি পানি পড়ে মনে হয়। তবে ঠিক আছে, তোমাদের পছন্দই আমার পছন্দ দাদি। জংসুকের ছোট শালিকে বিয়ে করব। ডান, তোমরা কথা বলো, আমি রাজি। জাঙ্কুকের কথায় তার দাদি সহ উপস্থিত সকলে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আয়ু ডাইনিং এর পাশে মিষ্টির প্লেট নিয়ে স্তব্ধ নয় দাঁড়িয়ে আতঙ্কিত চোখে জাঙ্কুকের টের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে জাঙ্কুক খুব যত্ন সহকারে তার চোখের পানি মুছে দিচ্ছে। লিসা বা অন্য কেউ জাঙ্কুককে কিছু বলবে তার আগে তার দাদি এগিয়ে আসে। জাঙ্কুক লিসার জায়গায় ভুল করে তেকে পাচ্ছি মনে করেছে সেটা বোঝাতে চাইছে। জাঙ্কুক, তোর ভুল হচ্ছে, আমরা জংসুকে শালিকে না, লিসাকে। তোর দাদি, বারবার মেয়ে পছন্দ করতে পারবো না, একবার করেছি, এটাই শেষ। বিয়ে করলে জংসুকের শালিকেই করবো, নয়তো বিয়ে ক্যান্সেল। এবার বলো তোমরা কি চাও, ইয়েস অর নট? জাঙ্কুকের কথায় লিসার মধ্যে অস্থির উত্তেজনা দেখা গেল। প্রিয় কিছু হারানোর ভয়ে লিসা এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। এরপর তের হাত টেনে ধরতে চাইলো, তার আগে জাঙ্কুক বাধা দেয়। ডোন্ট টাচ হার, স্টে হিয়ার। তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তাহলে তুমি তেকে কেন এসবের মাঝখানে টানছো? পরিবারের সবাই আমাকে পছন্দ করেছে, তেকে না। বিয়ে করব আমি, সংসারও করব আমি, আর আমার বউ পছন্দ করবে অন্য কেউ। কেন? আমার কি চোখ নাই? অন্ধ মনে হয় তোর? জাঙ্কুককে এরকম শক্ত গলার কথায় লিসার চোখ টলমল করে ওঠে কান্নায়। তে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে একবার আয়ুকে দেখে নিল। মূলত আয়ু তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক যে কোনো সময় তাদের দুজনের বিয়ের কথাটা সবাইকে বলে দিতে পারে, তখন হয়তো সবাই খেপে যেতে পারে। সেই ভয়ে জাঙ্কুকের দিকে চেপে গেল তে। জাঙ্কুকের শরীর ঘেঁষে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। টান টান উত্তেজিত পরিস্থিতিতে তে জাঙ্কুকের দিকে চেপে যাওয়ার বিষয়টা কেউ লক্ষ্য না করলে চতুর আয়ু ঠিকই লক্ষ্য করেছে। নাক মুখ শক্ত করে তের দিকে তাকিয়ে রইল ক্ষিপ্ত ভঙ্গিতে। নিজের শ্বশুর বাড়িতে নিজের বোনকে নিয়ে এত কাহিনী হবে সেটা গুণাক্ষরে ধারণাতে ছিল না তার। কিন্তু জাঙ্কুক, সবার তো আমাকে পছন্দ।
তাহলে সেটা সবাইকে গিয়ে বল না। আমাকে কেন বলছিস? আমি তো তোকে পছন্দ করি নাই, আমাকে পেন কেন দিচ্ছিস তুই? যা শর্ত। থমথমে পরিস্থিতিতে সকলে স্তব্ধ হতবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের দাঁতি বিস্ফোরণের জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। জাঙ্কুক হঠাৎ করে এরকম কিছু বলবে সেটা অবিশ্বাস্য ছিল সবার কাছে। জাঙ্কুক বিয়ে করতে না করলে সেটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু লিসার জায়গায় থেকে পাত্রী হিসেবে টেনে আনাটা ছিল সবার কাছে বড় চমকের মতো। যে ঘংইউ খান সকাল পর্যন্ত জাঙ্কুককে অবিশ্বাস করছিল জাঙ্কুক একা বিয়ে করতে পারবে না বলে, সেই ঘংইউ খান এই মুহূর্তে অবিশ্বাসে থমকে গেছে। এরই মধ্যে মেয়ের কান্না দেখে এগিয়ে আসলো জিসু। জাঙ্কুকের দিকে রাগান্বিত কণ্ঠে বলে, জাঙ্কুক এবার তুমি বাড়াবাড়ি করছো। আমার মেয়ের সাথে এত বছর প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বিয়ের জন্য অন্য কাউকে পছন্দ করছো, সেটা তো হবে না কিছুতেই। আমরা কেউ সেটা মেনে নিতে পারবো না। তোমার বিয়ে হলে লিসার সাথেই হবে। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা হয়ে গেছে অনেক আগেই। এখন তুমি বিয়ের থেকে পিছুপা হতে পারবে না। প্রথমত আপনি ঠিক করবেন না আমি কাকে বিয়ে করব কাকে করব না। আমার মন, আমার মর্জি। আমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করব। আর কাকে বিয়ে করব কাকে করব না সেটা আমি ঠিক করব, নট ইউ। দ্বিতীয়ত আপনার সস্তা মেয়েকে নিয়ে সাইড হন। আই এম নট ইন্টারেস্টেড। দেখো জাঙ্কুক, এবার কিন্তু বেয়াদবি হচ্ছে। আমি তোমার খালা হই। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করতেছে। এক মুঠিতে হাত চেপে ধরলো, অপর হাতটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলে, দেখো খালা, বেয়াদবির জন্য সমাজে আমি এমনি বদনাম। নতুন করে আর কিচ্ছু গায়ে লাগে না। তারপরে তোমাকে বলছি, আমাকে জোরাজুরি তো আমার বাপ মাও করে না। সেক্ষেত্রে তুমি আমার খালা হও, আমার মায়ের বোন। তাই বলছি আমার থেকে দূরে থেকো, নয়তো আমি বেয়াদবি করতে বসলে তুমি কিন্তু পার পাবা না খালা। জাঙ্কুকের কথায় তেলে বেগুন নিয়ে তেতে উঠলো জিসু। জাঙ্কুককে তের হাত চেপে ধরতে দেখে তার রাগে যেন ঘি পড়লো। এই মেয়ের সাথে কি চলো তোমার? ছোট লোক ঘরের মেয়েরা টাকা চিনে, সেজন্য তোমার মতো বড় লোক ছেলেদের ফাঁসাতে চাইছে। যেমন করে জংসুককে ফাঁসিয়ে বিয়ে করেছে ওর বোন। তুমি ভুল করছো জাঙ্কুক, এসব মেয়েদের থেকে বেরিয়ে আসো, এখনো সময় আছে। জিসুর কথায় মুহূর্তে তে সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে গেল। মুহূর্তে সকলেই তাকালো জাঙ্কুকের পিছনে আশ্রয় নেওয়া তের দিকে। আয়ুর আগে কটমট করে উঠলো, কিন্তু নিজের শ্বশুর বাড়ি হওয়ায় দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করতে চাইলো আয়ু। সে তো পারছে না রাগে ট্রেতে রাখা সবকিছু নাস্তা উল্টো করে ফেলে তেকে নিয়ে এখান থেকে চলে যেতে। একঘর মানুষের সামনে জাঙ্কুকের ওইভাবে লিসার জায়গা থেকে পছন্দ করাটা মোটেও তার ভালো লাগেনি। দ্বিতীয়ত তে এখনো জাঙ্কুকের পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে বলে লিসার মা তাকে আর তাদের পরিবারকে নিয়ে এত অপমানজনক কথাবার্তা বলছে। দাদি, তোমার মেহমানদের সামলাও, নয়তো আমাকে সামলানো তোমার দায় হয়ে যাবে। আমার মোটেও পছন্দ না কেউ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বউকে অপমান করবে। সেই রাইট আমি কাউকে দেইনি দাদি। বউ মানে কি বউ? তের সাথে তোর কোনো সম্পর্ক আছে জাঙ্কুক? জাঙ্কুকের মেজাজ বরাবরই ক্ষিপ্ত। জাঙ্কুক বারবার থেকে নিজের বউ বলে দাবি করার পরও কেন সবাই একই প্রশ্ন করছে? বাল, একই কথা কয়বার বলবো? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ মাই ওয়াইফ, উই আর ম্যারিড। জাঙ্কুকের কথায় উত্তাপ পরিবেশটা কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চুপ হয়ে গেল। ঘরভর্তি মানুষ শুধু একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। তি জাঙ্কুকের কথায় দু হাতে জাঙ্কুকের এক হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের দাদা দাদি দুজনে এগিয়ে আসে। জাঙ্কুক যদি তাকে পছন্দ করে থাকে তাহলে এই বিষয়ে ওনারা পারিবারিকভাবে পরে কথা বলবে, কিন্তু এই মুহূর্তে লিসা আর তে দুজনকেই সামলানো দরকার। দুজনে খুবই কান্না করছে। এরই মধ্যে জিসু এসে ক্ষোভে থাবা মেরে থেকে টেনে আনে জাঙ্কুকের থেকে আলাদা করার জন্য। সব দোষী নষ্টামের বড়লোক ঘরের ছেলেদের মাথা চিবিয়ে খেতে পারে এরা। ভালো একজন জংসুককে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে, শান্তি হয়নি তো। আর ছোট বোনকে লেলিয়ে দিয়েছে বড় ভাইয়ের জন্য। এদের বাবা মা ব্যবসা শুরু করেছে নাকি? কথাগুলো বলে জিসু তেকে জাঙ্কুকের পাশ থেকে টেনে আনতে চাইলে জাঙ্কুক বাধা দেয়। এতক্ষণে সে ছেলে হলে জাঙ্কুক হয়তো চিবিয়ে খেয়ে ফেলতো, মেয়ে বলে কিছু বলতে পারছে না। এর মধ্যে হুট করে আয়ু ঢুকে পড়ে দুজনের হাত থেকে বাঁচানোর জন্য। প্লিজ আমার বোনকে নিয়ে কেউ তামাশা করবেন না। আমার বোন কারো বউ নয়, আর না আমরা কেউ আপনাদের বাড়ির ছেলের সাথে বোনকে বিয়ে দিতে বসে আছে। এর বিয়ে আমরা অলরেডি ঠিক করে ফেলেছি, 1 মাস পরেই বিয়ে। তাই দয়া করে কেউ আমার বোনকে নোংরামিতে জড়াবেন না প্লিজ। আয়ুর কথায় জাঙ্কুকের উত্তাপ মেজাজ খিচে গেল, শরীরে রক্ত টকবক করতে লাগলো। এই মুহূর্তে সবগুলো মেয়ে না হয়ে ছেলে হলে এতক্ষণে জাঙ্কুকের হাত উঠে যেত। জাঙ্কুক তবুও কিছু বললো না, এক হাতে শক্ত করে তার হাত ধরে রেখেছে। তাহলে বলতে হবে তো, তোমরা ডিগ্রি অর্জন করে রেখেছো ছেলে পটাতে। তোমার বোনের বিয়ে ঠিক হওয়ার পরও আমাদের বাড়ির ছেলের সাথে নোংরামিতে জড়িয়ে পড়েছে। এইসব আপদ আর খান বাড়িতে ঢুকবে না কখনো, তুমি বুঝতে পেরেছো? অতিরিক্ত রাগে জাঙ্কুকের শরীর কাঁপছে, হাতে রক ফুলে কপালে শিরা পর্যন্ত দপদপ করছে, কন্ট্রোল করতে পারছে না সে। আয়ু নিজের রাগে কষ্টে চোখে পানি চলে আসে থেকে জড়িয়ে পরিবারের এত অপমান করার জন্য।
আয়ুর আগে আরো কিছু বলতে গিয়ে বলতে পারলো না, শুধু চাইলো তেকে নিয়ে এখান থেকে চলে যেতে, অথচ তে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তে তুই আমার সাথে আয়, এই বলে তে হাতটা টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলো, কিন্তু হঠাৎ করে টান পড়লো, বাধা পেয়ে পেছনে তাকাতেই দেখে জাঙ্কুকের হাতের মুঠোয় তের হাতে বাধা পড়ে আছে। দ্বিতীয়ত তে চায় এই পরিস্থিতিতে তে যাতে জাঙ্কুকের পাশে দাঁড়াতে পারে, ভালো মন্দ যাই হোক দুজন একসাথে ফেস করবে। আমি যাব না আপু, আমি। তের বাকি কথা শেষ করার আগে ঠাস করে শব্দ হলো ড্রয়িং রুমে ভরপুর মেহমানদের সামনে। আয়ু থেকে ঠাস করে থাপ্পড় মারতে তে তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল জাঙ্কুকের ওপরে।